আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি। আমরা শুধুমাত্র এখানে খেলার জন্য আসি নাই। এই কথাটা বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার জাকের আলীর কথা। এবং সেখানে সেই ধারাবাহিকতায় বাংলাদেশ যখন প্রথম ম্যাচ হংকংয়ের সাথে খেলতে নামলো, সেখানে বাংলাদেশের একটা বোলিং ব্যর্থতা দেখা গেছে এবং সেই বোলিং ব্যর্থতা থেকে বাংলাদেশ হংকংয়ের সাথে ম্যাচটা জিতে গেছে। এরপর বাংলাদেশ সেই হংকংয়ের সাথে ম্যাচ জেতার পর অনেক বড় একটা প্রত্যাশা নিয়ে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ খেলতে নামলো। তো শ্রীলঙ্কার সাথে যখন বাংলাদেশ খেলতে নামলো, সেখানেই ঘটলো বিপদ। এমনভাবে বাংলাদেশ ধুমড়ে মুচড়ে চলে গেল, ঠিক শীতকালে যেমন নিমপাতার পাতা ঝাঁকি দিলেই পড়ে যায়, ঠিক বাংলাদেশের উইকেটের অবস্থাও তেমন হয়ে গেল। টানে টনে বাংলাদেশ 140 রান করতে পারছে, যেটা বাংলাদেশের সাধ্যর মধ্যে জুটছে। তো এখানে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ একটা খুব ভালোভাবে হ্যাস্তন্যস্তভাবে হেরে গেল। তারপরেও বাংলাদেশের অনেকেই প্লে অফে যাওয়ার সমীকরণ খুঁজতেছেন যে টপ 4-এ বাংলাদেশ যাবে, টপ 4-এ বাংলাদেশ যাওয়ার সমীকরণটা কেমন হতে পারে। সেখানে সবাই অলরেডি জেনে গেছেন যে আফগানিস্তানের সাথে ম্যাচে মাস্ট বি জিততে হবে এবং সেখানে আফগানিস্তানকে শ্রীলঙ্কার সাথে হারতে হবে, এটাই বাংলাদেশের সমীকরণ। তবে অলৌকিক হলেও সত্যি, সমীকরণে সবসময় বাংলাদেশের হিসাব মিলায়। অন্য কোনো কান্ট্রির যদি হিসাব নাও মেলায়, বাংলাদেশের হিসাব সবসময় সমীকরণে মিলে যায়। সো এইবারও মনে হয় বাংলাদেশের সমীকরণে হিসাবটা মিলবে কি জানি না, তবে বাংলাদেশকে আগে জিততে হবে। না জিতলে কোনো সমীকরণে আসলে মিলায় কোনো কাজ হবে না, কারণ আফগানিস্তানকে আগে হারাতে হবে, হারানোর পর সেই সমীকরণের অপেক্ষায় থাকতে হবে। এবং যদি অলৌকিকভাবে কিছু ঘটে যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেই অলৌকিক ঘটনার পর, যেমন 2015 সালে বাংলাদেশ সেমিফাইনাল খেলছিল, এরপর আরও অনেক অলৌকিক ঘটনা বাংলাদেশের কপালে ঘটছে এবং সেই ঘটনাগুলোর প্রেক্ষিতেই বাংলাদেশ কিন্তু তাদের সমীকরণটা মেলাচ্ছে। তো সব সমীকরণ বাদ, প্রথমত আফগানিস্তানকে বাংলাদেশে হারাইতে হবে। কিন্তু আফগানিস্তানের সাথে যদি পাটা পিছলে যায় বাংলাদেশে, তাহলে এত সমীকরণ করে ক্যালকুলেটার ব্যাটারি খরচ ছাড়া আর কিছুই না। বাংলাদেশকে ঘরের ছেলেদের ঘরে ফিরতে হবে। সেখানে আপনারা যদি পারেন তো সবাই ফুলের মালা নিয়ে বাংলাদেশকে বরণ করেন। আর যদি না পারেন তো বাংলাদেশের জন্য যতগুলা বা টঙ্গীর পাড়ে যতগুলা জুতার ফ্যাক্টরি আছে আশপাশ, সব নিয়ে আপনারা তাদের জন্য অপেক্ষা করতে পারেন। কারণ আমার মনে হয় এমন কোনো দেশ নাই যে দেশে এত বড় একটা ফ্যান পেজ আছে। কারণ বাংলাদেশকে নিয়ে যদি কোনো লিজেন্ডারি ক্রিকেটারও খারাপ কথা বলে, তার জন্য আমরা গিয়ে লুকে দাঁড়াই, তাদের আমরা জবাব দেই, কেন তোরা আমাদের প্লেয়ারকে নিয়ে কথা বলিস। এই কারণে আপনারা আমাকে অনেকেই অনেক কথা বলছেন। সো তারপরেও বলবো যে বাংলাদেশকে নিয়ে কথা বললে আমরা কিন্তু দাঁড়ায় যাই, দর্শকরা তাদের হয়ে দাঁড়ায় যায়, কিন্তু ক্রিকেটাররা কি সেই আবেগটা আমাদের বুঝে? ক্রিকেটাররা আমাদের জন্য কি করে? আমরা শুধু তাদের মাঠের পারফরমেন্সটাই চাই, কিন্তু সেই পারফরমেন্সটা তো তারা দিতে পারে না। দিনের পর দিন ব্যর্থতা। দেখেন আমাদের জেনারেশন যারা খেলা দেখছেন, আমরা 2015 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল দেখছি, 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল দেখছি, 2015 সালে আমরা ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল দেখছি। এছাড়া 2011-12 সালে আমরা কিন্তু এশিয়া কাপের ফাইনাল, সেমিফাইনাল সহ বাংলাদেশের অনেক সফলতার দিক দেখছি। কারণ ওই সময়টা আমাদের সাকিব ছিল, মাশরাফি ছিল, তামিম ছিল, মাহমুদুল্লাহ রিয়াদ ছিল। কিন্তু এই জেনারেশনটা কি পাচ্ছে? তারা শুধু পাচ্ছে দিনের পর দিন বাংলাদেশের একটা মানে একদম কি বলবো অবহেলার জায়গা এবং বাংলাদেশের ক্রিকেটারদের ব্যর্থতার একটা একরাশ ফুলের শুভেচ্ছা, এছাড়া আর কিছুই না। তো সেখান থেকে বাংলাদেশ আফগানিস্তানের সাথে যখন খেলতে নামবে, আফগানিস্তান টি-20-তে বাংলাদেশের থেকে এগিয়ে আছে, এটা সবাই জানেন। এবং টি-20-তে আফগানিস্তানের প্রত্যেকটা প্লেয়ার পরীক্ষিত এবং প্রত্যেকটা প্লেয়ারই পারফর্মার, যেখানে বাংলাদেশ আফগানিস্তানের থেকে অনেক অনেক দূরে পিছায় আছে। এবং সেই পিছায় থেকে বাংলাদেশ আফগানিস্তানে খেলতে নামবে। তবে একটা জিনিস ক্লিয়ার, কি এশিয়া কাপে বাংলাদেশ আফগানিস্তানের সাথে সবসময় সফল, এই দিকটা থেকে চিন্তিত। কিন্তু আফগানিস্তানের সাথে জিতলেই হবে না, মোটা অঙ্কের একটা রান রেট নিয়ে আফগানিস্তানের সাথে বাংলাদেশকে জিততে হবে এবং সেই সাথে দোয়া করতে হবে শ্রীলঙ্কার সাথে যেন বাংলাদেশ হেরে যায়। কিন্তু বাংলাদেশের টপ অর্ডার এশিয়া কাপে সেরা ফ্লপের মধ্যে একটা টপ অর্ডার বাংলাদেশের মনে হয়, যেখানে আমাদের লিটন কুমার দাস একটু ফর্মে আছে, আমার দুই ওপেনার যারা কুইক রান করতে পারে সেখানটায় তারা ব্যর্থ। তামিম এবং ইমন টোটালি ব্যর্থ। তামিম আর ইমনকে যে ধরনের অ্যাটাকিং পেজে খেলতে হয়, তাহলে আমার মনে হয় মিডল অর্ডারকে একটু স্মার্ট হওয়া দরকার। কারণ অ্যাটাকিং ওপেনার তারা একেবারেই মনে করেন 2 উইকেট চলে গেল, কিন্তু সেখান থেকে 2, 3, 4 এই 3টা যে ব্যাটার পরপর আসবে তাদেরকে রান করা দরকার। তাহলেই না একটা মানে ভালো পজিশনে একটা দল যাবে বা পুঁজিতে যাবে। দেখেন আমাদের সেরা বোলিং অস্ত্র মুস্তাফিজুর রহমান টি-20-তে, তাসকিন আহমেদ লিড করে, শরীফুল ভালো বল করে, তানজিদ হাসান, সাকিব ভালো বল করে। এদের কাছ থেকে আমরা যে সেরা সাফল্যটা পাবো সেটা পাই নাই। 140 রান শ্রীলঙ্কার বিপক্ষে টার্গেট ছিল, আশা করছিলাম মুস্তাফিজ, সাকিব, শরীফুল একটা ভালো পারফর্ম করবে, পুরো অন্তত পক্ষে ম্যাচটা 17 থেকে 18 ওভারে নিয়ে যাবে যেন শ্রীলঙ্কার রান রেটটা ডাউন থাকে, কিন্তু পারে নাই। সেই গোলেমালে গোল করে দিয়ে আবার শ্রীলঙ্কাকে এই ম্যাচটা জেতানো হয়েছে। সো এই সব কিছুর বাইরে ছাপিয়ে আফগানিস্তান ম্যাচে বাংলাদেশের সবাই কি সফলতায় ফিরবে? দেখেন আমি সোহান বা সাইফকে দলে নেওয়ার পক্ষে। আমি হৃদয়কে আউট করে দিয়ে সাইফকে নিতে চাই এবং মাহাদিকে আউট করে দিয়ে আমি সোহানকে নিতে চাই। কারণ শামীম পাটোয়ারি বোলিং করতে জানে, সাইফ হোসেনও বোলিং করতে জানে। সো দুইজনকে দিয়ে যদি 4 ওভার করানো যায়, তাহলে আপনি শেখ মাহাদির
কিন্তু রিপ্লেস পেয়ে যাবেন, কারণ শেখ মাহাদির ব্যাটিং চলেই না, বোলিং বড় টুর্নামেন্টে শেখ মাহাদি আসলে ফ্লপ, সেটা প্রমাণিত, আবারও প্রমাণিত। তো সেখান থেকে এই দুইটাকে যদি দলে নেওয়া যায়, এই দুইজনকে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের ব্যাটিং লাইন আপও শক্ত হবে, বোলিং লাইন আপও শক্ত হবে। কারণ বোলিং লাইন আপ নিয়ে কোনো ত্রুটি নাই। আফগানিস্তানের বিপক্ষে তাসকিন খেলবে, মুস্তাফিজ থাকছে, তাসকিন আবারও ফিরবে, সেখানে সাকিব অথবা শরীফুল। এরপর রিশাদের কাছে আমি একটু পরিবর্তন চাই। রিশাদের বোলিং ইতিমধ্যে আমার কাছে আসলে সেই লেভেলে লাগতেছে না, কারণ রিশাদের থেকে নাসুম মনে হয় খুব বেটার হইতো। সো এই প্লেয়ারগুলোকে যদি চেঞ্জ করা হয় আফগানিস্তানের সাথে ম্যাচে, এবং তাদেরকে যদি তাদের বেস্টটা যদি ইনপুটটা যদি তারা দিতে পারে, তাহলে আফগানিস্তানের সাথে বাংলাদেশ নিরাশ করবে না, এটা সবাই জানি। ও অন্য পক্ষে আফগানিস্তানের ফারুকি সহ, রাশিদ খান সহ, মুজিব সহ যে বোলাররাই আছে তারা কিন্তু সফল। সো এই সফল বোলারগুলোর সামনে কিন্তু বাংলাদেশের ব্যাটারদেরকে যুদ্ধ করতে হবে। রীতিমতো সোজা সাপটা কথা, বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যদি ফ্লপ না করে, বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যদি ক্লস না করে, বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যদি দাঁড়া যেতে পারে, তাহলে আফগানিস্তান বাংলাদেশের সাথে হারবে। আর যদি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ক্লস করে যায়, বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যদি দাঁড়াতে না পারে, তাহলে আফগানিস্তানের সাথে হার ঠেকানো খুব মুশকিল ব্যাপার হয়ে যাবে। এই জিনিসটা টিম ম্যানেজমেন্ট আসলে চিন্তায় রাখছে কি জানি না, তবে জাকের আলীর একটা কথা বলছে যে আমরা সবসময় এখানে চ্যাম্পিয়ন হতে আসছি, আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি তাহলেই আমাদের জন্য শান্তি। দেখা যাক জাকের আলীর কথাটা কত দূরে গিয়ে দাঁড়ায়। এবং সেই সাথে রান আউটে যারা দেখছেন, আপনার মতামতটাও চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে জানাবেন।